অন্নপূর্ণা যোজনার কীভাবে ফর্ম ফিল আপ করবো, আমরা এখানে 12টি পেজ রয়েছে। এখানে প্রতিটা পেজ আমি স্টেপ বাই দেখে নেব। তো তোমরা যারা নিজেরা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই ভিডিওটি দেখে নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমত এখানে দেখো, ফার্স্ট যে প্রথম পেজ রয়েছে, সেই প্রথম পেজে কী রয়েছে? বিভাগ বা ক্ষেত্র, তারপরে বিকল্প বা ইনপুট আর নির্দেশনা দেওয়া রয়েছে। এই 3টে কলাম রয়েছে, 3টে কলাম আমাদের পূরণ করতে হবে। প্রথমে ক নম্বর কী রয়েছে? পারিবারিক পরিচয়। এখানে পারিবারিক পরিচয় যেটা রয়েছে সেখানে দিতে হবে, সঠিক হলে টিক চিহ্ন এখানে দিতে হবে এবং আধার কার্ড নাম্বার অনুযায়ী, আধার কার্ড অনুযায়ী সব দিতে হবে। প্রথম নাম কি? পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম হিসেবে কাকে বলা হয়েছে? অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তার নামটি এখানে সম্পূর্ণ দিতে হবে। অর্থাৎ এখানটাতে তার নামটি পুরো নাম যেটা রয়েছে আধার কার্ড অনুযায়ী, সেই আধার কার্ড অনুযায়ী আপনি বাংলাতে এবং ইংরেজিতে এখানে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এখানে যে বাংলাতে আপনি আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী এখানে বাংলায় দিবেন। তারপরে সম্ভব হলে আপনি নিচে ইংরেজিতে লিখে দিবেন। তারপরে দেখবেন কি? তারপরে লিখবেন এখানে জন্ম তারিখ। তারপর লিখবেন আপনার এখানে, তারপর দ্বিতীয় কলমে কি রয়েছে? আপনার জন্ম তারিখ রয়েছে। এখানে আপনার জন্ম তারিখটা এখানে আপনি দিবেন। প্রথমে থাকবে দিন, তারপরে মাস, তারপরে বছর। এইভাবে আপনি জন্ম তারিখটি দিবেন। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের। এখানে কি বলছি? যে পরিবারের প্রধানের যে যিনি লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা বা অন্যান্য। অর্থাৎ এখানে যে অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ এখানে আপনি মহিলা, তো এখানে মহিলাটি টিক চিহ্ন করবেন। তারপরে কি রয়েছে? পরিবারের আধার নম্বর, অর্থাৎ আপনার যে আধার কার্ডটা রয়েছে সে আপনি আধার কার্ডটি আপনি এখানে আপনার যে 12 সংখ্যার যে আধার নম্বর রয়েছে, আধার নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ আপনার যদি রেশন কার্ডের আইডি থাকে পারিবারিক, অর্থাৎ সম্পূর্ণ পরিবারের আইডি থাকে, অবশ্যই দিবেন আপনার রেশন কার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন রেশন কার্ডের সম্পূর্ণ নাম্বারটি। পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন হয়েছে সেই সদস্য সংখ্যাটা আপনি এখানে লিখে দিবেন। অর্থাৎ 5 থাকলে 5, 6 থাকলে 6, যা হবে আপনি লিখবেন। এবার আপনার ঠিকানা রয়েছে, এখানে আপনি ঠিকানাটা অবশ্যই লিখে দিবেন। আপনার যে বর্তমানে গ্রাম বা শহর, পোস্ট অফিস, থানা এবং মহকুমা এবং আপনার যে জেলা, এই সম্বন্ধে যে আপনার যে সম্পূর্ণ যে ঠিকানাটা অবশ্যই আপনি এখানে পূরণ করবেন। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে যোগাযোগ নম্বর। এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল, অর্থাৎ আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর সংযুক্ত যে মোবাইল রয়েছে সেই ওই মোবাইল নম্বরটা আপনি এখানে অবশ্যই এখানে আপনি লিখে দিবেন। 9 নম্বরের কলমে কি রয়েছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যের বিবরণ। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অর্থাৎ আপনার পরিবারের যে সকল সদস্য রয়েছে সকল সদস্যের আপনার তথ্য দিতে হবে। তার জন্য আপনাকে আপনার এবং আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড থাকলে প্যান কার্ড অবশ্যই আপনি সঙ্গে রাখবেন এবং প্রত্যেক সদস্যের ভোটার কার্ডটি আপনি সঙ্গে নিয়ে রাখবেন। এখানে কি রয়েছে? অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। 5 বছর বয়স হলে পরে তার আধার কার্ডের এখানে প্রয়োজন নয়। অর্থাৎ আপনি পরিবারের প্রধান যে তার জন্য আবেদন করা যদি হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন আপনি। অবশ্যই যদি পরিবারের প্রধান হয় তার জন্য। এরপরে রয়েছে কি? পরিবারের প্রধান সদস্য, যে পরিবারের প্রধান আপনি 1 নম্বরে আপনার নাম লিখলেন। আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক রয়েছে, আপনার সাথে তাদের কি সম্পর্ক রয়েছে আপনি সেটা এখানে এবং আধার নম্বরটা দিবেন। এবং উপরে আপনার যে পরিবার যে প্রধান রয়েছে সেখানে আপনার নাম দিবেন। তারপরে আপনি এখানে হ্যাঁ দিবেন এবং এখানে আপনার সাথে কি সম্পর্ক রয়েছে সেটা দিবেন। দ্বিতীয় হচ্ছে সদস্য নাম, আবার দ্বিতীয় নম্বর দিবেন। নাম, তারিখ, লিঙ্গ, আধার নম্বর এবং পরিবারের সঙ্গে কি সম্পর্ক রয়েছে আপনি সেটা দিবেন। এরপরে আমরা দ্বিতীয় পেজে চলে যাই। দ্বিতীয় পেজে সেই একইভাবে রয়েছে আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে ৩ জন, ৪ জন, ৫ জন, আগে আপনি যে দিয়েছেন যে কতজন সদস্য আছে প্রত্যেকের সঙ্গে আপনি এখানটাতে সম্পর্কটি লিখে দিবেন এবং তাদের ডিটেলস আপনি এখানে দিয়ে থাকবেন। নাম, জন্ম তারিখ এবং আধার এবং এই যেখানে হ্যাঁ বা না রয়েছে সেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা, অর্থাৎ পরিবারের আরও কোনো সদস্য সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা আপনি সেটাও দিবেন। অর্থাৎ যদি কোনো 25 বছর বয়সে কোনো মহিলা হয়ে থাকেন, 25 বছর ঊর্ধ্বে, অর্থাৎ সে যদি এখানে আবেদন করে থাকে অবশ্যই সেখানে আপনি হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন। 10 নম্বর কলামে কি রয়েছে? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ
স্থানান্তরের জন্য। অর্থাৎ আপনার পরিবারের যে যতজন সদস্য রয়েছে, যতজনের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটা দিতে হবে। প্রথমত এখানে আপনারটা দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি, আপনার ব্যাংকের নম্বর, আপনার কোন ব্যাংক সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডটা অবশ্যই আপনি এখানে ভালোভাবে স্পষ্ট করে লিখে দিবেন। কেন লিখে দিবেন? ডিবিটির জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে, অর্থাৎ যেটার সঙ্গে আপনার আধার কার্ডের এবং ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই দিবেন। এরপরে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর করে আপনার যে পরিবারের যে সদস্যগুলোর নাম দিয়েছেন প্রত্যেকের আধার কার্ড, ব্যাংকের নাম এবং আইএফএসসি কোডটি অবশ্যই ১ নম্বর, ২ নম্বর করে দিয়ে দিবেন। মনে রাখবেন ১ নম্বরে আপনি যে সদস্যের নাম দিয়েছেন, প্রথমে যে নাম লিখেছেন এখানে যেন সেই প্রথমেই সেই ১ নম্বর সদস্য নাম দেওয়া থাকে। পরপর আপনি এভাবে দিয়ে থাকবেন যেন ভুল যেন না হয়। এরপরে রয়েছে কি? এরপরে আপনার তারপরে যে সদস্য যে আপনি এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে ১১ নম্বরে কি রয়েছে? ১১ নম্বরে রয়েছে কি? এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, অর্থাৎ আপনার আপনার এখানে ভোটার কার্ড দিতে হবে, ভোটার কার্ডের এপিক নম্বর, আপনার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর অবশ্যই দিতে হবে। এরপরে পরিবারের সদস্যদের সেই এপিক নম্বর অবশ্যই দিবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর করে আপনি আপনার পরিবারের সদস্য যতগুলো আছে আপনি সবগুলো পরপর আপনি দিয়ে যাবেন। স্পষ্ট করে অবশ্যই বলছি, আপনি ভালো করে স্পষ্ট করে আপনি আবার লিখবেন। ১২ নম্বরে কি রয়েছে? ১২ নম্বর বিভাগে রয়েছে আপনার শংসাপত্র, অর্থাৎ আপনি কোন জাতি সেই জাতি, অর্থাৎ আপনার যদি প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত বা আর্থিকভাবে দুর্বল হয়ে থাকেন বা ইডাব্লিউএস শংসাপত্র কিংবা ক্রিমি লেয়ার শংসাপত্র যদি থাকে অবশ্যই আপনি সেটা দিবেন। কারা, কারা? আপনি যদি অসংরক্ষিত হন অর্থাৎ আনরিজার্ভড হন তো আপনি অবশ্যই এখানে টিক মার্ক দিবেন। যদি আপনি সংরক্ষিত হয়ে থাকেন অর্থাৎ অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, অর্থাৎ যারা ইডাব্লিউএস অর্থাৎ যারা আপনি অসংরক্ষিত রয়েছেন কিন্তু আর্থিকভাবে দুর্বল তারা এখানে টিক দিবেন। এরপরে তপশিলি জাতি হলে তপশিলি জাতি, উপজাতি, ওবিসি বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জাতি যদি হয়ে থাকেন আপনি এখানে অবশ্যই সেটি টিক চিহ্ন দিবেন। তারপরে রয়েছে কি? রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সম্পন্ন বিবরণ। এরপর আমরা ৩ নম্বর পেজে ৪ নম্বর পেজটা আমরা দেখে নেব। ৪ নম্বরে কি রয়েছে? আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে অবশ্যই আপনি এখানে হ্যাঁ টিক চিহ্ন দিবেন। হ্যাঁ টিক চিহ্ন দিবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করবেন, অর্থাৎ রেশন কার্ডটি আপনার কি রয়েছে? যে AAY, SPHH বা RKSY 1, RKSY 2 আপনার যাই থাকবে সেটা আপনি টিক চিহ্ন দিবেন এখানটায়। পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা? যদি আপনি তুলে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর না তুলে থাকলে না করবেন। তারপরে কি রয়েছে? বাড়ির ধরন, অর্থাৎ তারপরের যে কলমে রয়েছে আপনার বাড়িটি কেমন রয়েছে, অর্থাৎ আপনার বাড়ি কেমন? যদি আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা বাড়ি থাকে, যদি থেকে থাকে আপনি হ্যাঁ করবেন, আর না থাকে থাকলে আপনি না করবেন, সঠিকভাবে চিহ্নটি দিবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের কোনো জন্য চাষযোগ্য যদি জমি থাকে আপনি সেই জমিটি আপনি দিবেন। এছাড়া পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনাদের যে মোট যে জমির অর্থাৎ বসবাসযোগ্য এবং চাষযোগ্য জমির মোট কত শতাংশ জমি রয়েছে, কত শতক, আপনি সেই এখানে জমির পরিমাণটি অবশ্যই আপনি দিবেন। এরপরে কি রয়েছে? রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা আরওআর বা হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি অবশ্যই আপনি এখানে জমা দিবেন। এরপরে কি রয়েছে? রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আওতার জমির নথি, অর্থাৎ ROR এর যে জমি নথি রয়েছে আপনি সেই অনুযায়ী এখানে তথ্যটি দিয়ে রাখবেন। যানবাহন, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের সদস্যর যদি অবাণিজ্যিক মোটরচালিত ৪ চাকার গাড়ি থাকে, বাণিজ্যিক এবং অবাণিজ্যিক থাকে। অবাণিজ্যিক অর্থাৎ আপনি কোনো ব্যবহার করেন ব্যক্তিগত ক্ষেত্রে। তাহলে এখানে অবশ্যই থাকলে হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন এবং তার গাড়ির নাম, নম্বর এবং নম্বরটা আপনি অবশ্যই দিবেন। গাড়ি কী ক্ষেত্রে? জিপ গাড়ি বা ট্রাক্টর অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে তো অবশ্যই তার মডেলটি এখানে লিখবেন। এরপরে কি রয়েছে? পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনাদের যদি কারো পরিবারের সদস্যের স্বাস্থ্য বীমা হয়ে থাকে অবশ্যই আপনি এখানে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তো আপনি না করবেন। স্বাস্থ্য বীমা বলেছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ, অর্থাৎ প্রায় প্রত্যেকের পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। আপনি সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম এবং আপনার যে প্রিমিয়াম যেটা রয়েছে এবং পরিবারের আপনার যে স্বাস্থ্যসাথী
কতজন রয়েছে প্রত্যেকের নামটি আপনি এখানে দিয়ে দিবেন। আপনার স্বাস্থ্যসাথীতে যতজনের নাম থাকবে সব নাম আপনি এখানে দিয়ে রাখবেন। সরকারি হলে সরকারি, বেসরকারি এবং সাম অ্যাসর্ড অর্থাৎ বিমার অঙ্ক কতটা অঙ্ক রয়েছে, ওটা কত টাকা পর্যন্ত বিমা করা রয়েছে সেটি আপনি অবশ্যই দিবেন। স্বাস্থ্যসাথীতে ৫,০০,০০০ টাকা রয়েছে, অর্থাৎ আপনি এখানে ৫,০০,০০০ করে আপনি এটা এখানে একটু পূরণ করে দিবেন ৫,০০,০০০ করে। এর পরের পেজটা আমরা দেখে নেব। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে আয় বা পেশা, অর্থাৎ আপনাদের যা আয় বা পেশা বা ইনকাম কি রয়েছে। কোনো সদস্য কি আয় বা পেশাগত কর প্রদান করে থাকে, অর্থাৎ কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তবে আপনি হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এখানে আপনার পরিবারের যে সদস্য রয়েছে অবশ্যই আপনাদের পরিবারের তো কারো না কারো প্যান কার্ড রয়েছেই, অবশ্যই আপনি হ্যাঁ করবেন। আপনি নিজস্ব আপনার নিজের নাম লিখবেন আপনার প্যান কার্ডে, আপনার নাম লিখবেন এবং প্যান নম্বর দিবেন। এরকম প্রত্যেকে যে সদস্যগুলো রয়েছে প্রত্যেকের নাম লিখবেন এবং প্যান কার্ড নম্বরগুলো সুন্দর করে বড় হরফে আপনি লিখে দিবেন। এরপরে কি রয়েছে? কর্মসংস্থান ধরন, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি কোনো কর্মসংস্থান অর্থাৎ কি কেমন ধরনের কাজ করে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি, সংগঠনক বা স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক বা আংশিক সময়ে কর্মরত যদি হয়ে থাকে, অসংগঠিত ক্ষেত্রে স্থায়ী যুক্ত কারিগর বা শিল্পী বা কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার এবং অন্যান্য যদি থাকে আপনি সেখানে আপনি অবশ্যই এটি আপনি টিক চিহ্ন দিবেন। তারপরে কি রয়েছে? যেসব উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন যদি থাকে প্রয়োজনীয় নথি বা ঘোষণা জমা দিতে হবে। আপনার এখানে প্রত্যেকে যে আপনি যে প্রধান বাড়ির সেটা দিলেন এবং আপনার যে পরিবারে আরও অনেক সদস্য রয়েছে ওদের কাজকর্ম কি রয়েছে আপনি সেটা আপনি এখানে পরের লাইনটা রয়েছে আপনি এখানে ১ নম্বর ২ নম্বর করে আপনি আপনার পরিবারের সদস্যদের সব তথ্যগুলো দিয়ে দিবেন। এরপরে আমরা ৬ নম্বর পেজ দেখব। ৬ নম্বর পেজে সম্পূর্ণটাই রয়েছে আপনার পরিবারের যে কাজ করে সেই কাজের ধরন বিবরণটা আপনি প্রত্যেকে একটা, একটা করে দিয়ে থাকবেন। এরপরে রয়েছে এখানে ৪ নম্বরে রয়েছে কি? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। অর্থাৎ যেসব আপনার পরিবারে যারা শিক্ষিত রয়েছে এবং প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের সংখ্যা দিবেন। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা লিখবেন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। অর্থাৎ আপনার শিক্ষিত যতজন আছে তাদের এখানে লিখবেন। ২ হলে ২, ৩ থেকে ৩। অশিক্ষিত যদি হয় সেখানে ৩ বা ৪ যেটা হবে আপনি লিখবেন। পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। যদি শিক্ষিত হয় শিক্ষিত টিক দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দিবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে প্রদান করবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা কী রয়েছে আপনি এটা লিখবেন। উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর রয়েছে বা পিএইচডি আপনার যাই হোক না কেন আপনি এটি অবশ্যই এটি লিখবেন। এরপর আমরা ৭ নম্বর পেজটি দেখে নেব। ৭ নম্বর পেজে কি রয়েছে? ৭ নম্বর পেজে এখানে দেখো ৭ নম্বর পেজে সবাই আপনার পরিবার শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর ৫ নম্বর কলমে কি রয়েছে? কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান যদি কোনো সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে লিখবেন এবং কোন পদে রয়েছেন এবং তার সদস্য নং কত আপনি সেটা অবশ্যই উল্লেখ করবেন। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা আপনি এটা অবশ্যই জমা দিবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী হয়ে থাকে, অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তো আপনি এখানে না করবেন। তো কোনো সদস্য জিএসটি যদি অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ জিএসটি দিয়ে থাকে অবশ্যই আপনি এখানে জিএসটি যদি দিয়ে থাকে হ্যাঁ, আর যদি না দিয়ে থাকে তো আপনি অবশ্যই এখানে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয় যদি কত হয় আপনি অবশ্যই এখানে আপনার বার্ষিক আয়টি আপনি লিখবেন। আপনাদের বার্ষিক আয় কত রয়েছে আপনারা অবশ্যই এখানে পারিবারিক বার্ষিক আয়টি লিখবেন এবং লেখার একটু যতটা পারবেন আপনি সাধারণত আপনার যে বার্ষিক আয় সেটা দেখাবার চেষ্টা করবেন, খুব বেশি দেখাবেন না এবং যেটা আপনাদের সঠিক মনে হয় সেটা অবশ্যই দিবেন। অন্যান্য পরিচয় নথি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনি যদি সিএ এর জন্য আবেদন করেন, সি এর জন্য আবেদন যদি করে থাকেন তাহলে আপনি করবেন কি? এখানে যদি করে থাকেন তাহলে অবশ্যই এই আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে আবেদন নম্বরটা আপনি এখানটাতে লিখতে হবে। আর যদি আবেদন করে থাকেন হ্যাঁ, আর যদি না করে থাকেন তাহলে এখানে আপনি এই প্রযোজ্য নয় এখানে আপনি টিক দিবেন। এখানে ইস্যু করা হয়েছে যদি হয় এবং সার্টিফিকেট যদি হয়ে থাকে
এটা এখানে আবেদন নম্বর, এবং ইস্যু করার পর যদি সার্টিফিকেট দিয়ে থাকে আপনি এখানে সার্টিফিকেট নম্বরটি দিবেন, এবং পরিবারের কোন কোন সদস্য বা কতজনের জন্য সিএ করেছেন প্রত্যেকের এখানে আবেদন নম্বর বা এবং সার্টিফিকেট নম্বরটা আপনারা দিয়ে দিবেন। প্রত্যেক সদস্যের আপনারা এইভাবে ১ জন ২ জন ৩ জন করে এবং যতজন রয়েছে ৫ জন, যতজন রয়েছে আপনাদের ৫ জন ৪ জন প্রত্যেকের এইভাবে আপনারা সদস্যদের সিএর অ্যাপ্লিকেশন নম্বর, সার্টিফিকেট নম্বর দিবেন। এরপরে রয়েছে ২ নম্বর কলমে কি রয়েছে? অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পীর ক্রেডিট কার্ড, তারপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, আপনি এইসব তথ্যগুলো থাকলে অবশ্যই দিবেন। আপনার পরিবারের প্রধানের যদি থাকে নম্বর, তারপরে আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেই ক্রেডিট কার্ড, আপনার যে কার্ডগুলো রয়েছে কেসিসি, কেসিএআরডি, তারপরে আরটিসিএম ক্রেডিট কার্ড, এমজেসিসি বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে থাকলে আপনি অবশ্যই এই তথ্যগুলি পূরণ করবেন আইডি নম্বর দিয়ে, কত তারিখে ইস্যু হয়েছে এবং আইডির যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটি আপনি দেবেন, দিয়ে পূরণ করবেন এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দেবেন এবং সেই আপনি যে কার্ডগুলো কোথা থেকে পেয়েছেন, অর্থাৎ কে আপনাকে এই কার্ডগুলো দিয়েছে, কোন সংস্থা বা কোন কর্তৃপক্ষ, আপনি এখানে অবশ্যই সেটা দিয়ে দিবেন। এরপরের পেজ কি রয়েছে? এরপরে হচ্ছে যদি এসআইআর, এই খুব ইম্পর্টেন্ট এই ৩ নম্বর কলমটা, অর্থাৎ যারা এসআইআর এর জন্য এসআইআর ২০২৬ নাম বাদ পড়েছে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন রয়েছে, অর্থাৎ এসআইআর হওয়ার পর অনেকের ভোটার কার্ড বাদ হয়ে গেছে কিন্তু তারা আবার ট্রাইব্যুনালে আবেদন করেছে, অর্থাৎ যদি আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এখানে হ্যাঁ করবেন, যদি না করে থাকে নাই বা প্রযোজ্য নয় তাহলে আপনি প্রযোজ্য নয় করে থাকবেন। প্রত্যেক সদস্য, যদি আপনার পরিবারের কোনো সদস্য এসআইআর আবেদন করেছে এবং যারা আবার এসআইআর এর জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে, বিচারাধীন রয়েছে, তাদের আপনি বিবরণটি এখানে দিয়ে দিবেন ১ নম্বরে। তারপরেরটা কি রয়েছে? সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে সদস্য সংখ্যাটা, শিশু সংখ্যা কতটা রয়েছে, এই শিশু সংখ্যার নাম, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং ধরন কি, সরকারি বেসরকারি স্পন্সর বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয় বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় হলে আপনি সেটা লিখবেন। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে নির্ধারিত উল্লেখ করবেন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। যদি আপনি সেটা থাকেন সেখানেও আপনি দিয়ে দিবেন। এখানে আপনার পরিবারের যে সদস্য বা শিশু রয়েছে, শিক্ষার্থী, আপনি প্রত্যেকে তাদের নাম, স্কুলের নাম এটা দেওয়ার পর এরপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে ২ নম্বর আবার বাঁদিকে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, অর্থাৎ শিশুদের যে টিকাকরণ করা হয়, অর্থাৎ আইসিডিএসএ বা শিশু শিক্ষা কেন্দ্রে বাচ্চাদের বা শিশুদের যে টিকাগুলো দেওয়া থাকে সেই টিকাগুলো যদি আপনি দিয়ে থাকেন হ্যাঁ করবেন, এবং টিকাকরণ করা হয়নি যদি দেওয়া না থাকে তাহলে না করবেন, এবং এখানে আপনি অবশ্যই লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না দেওয়ার তারিখ আপনি সেটা দিয়ে দিবেন এখানটাতে, অর্থাৎ টিকা করার যে আইডি রয়েছে সেই আপনার পোলিও কার্ডটি অবশ্যই আপনি এখানে দিবেন। তারপরে রয়েছে দেখুন, তারপরে রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে তাহলে অবশ্যই আপনি এখানে অবশ্যই দেবেন। পরিবারের প্রধান আপনি যদি পেয়ে থাকেন হ্যাঁ, আর যদি না পেয়ে থাকেন অর্থাৎ সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না তাহলে আপনি না করবেন। যদি পেয়ে থাকেন কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনি ১ ২ ৩ ৪ ৫ করে সেই প্রকল্পের নামগুলো আপনি এখানে সুন্দর করে ১ ২ করে আপনি প্রকল্পের নামগুলো লিখে দিবেন। আপনি যেমন কি অবশ্যই এখানে প্রশ্নগুলো মনে হবে আপনি কোন সুবিধা পাচ্ছেন? অবশ্যই আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। তাহলে ১ নম্বরে আপনি কিন্তু লক্ষ্মী ভান্ডার যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা আপনি অবশ্যই দেবেন। এছাড়া আরও যে পরিবারের কোনো সদস্য রয়েছে, তারা যদি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেই সুযোগ সুবিধা আপনারা এখানে দিয়ে থাকবেন। এখানে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৫ নম্বর করে সেই সুযোগ সুবিধাগুলো আপনি প্রতিটা সদস্যের বিবরণটি আপনি দিবেন। এরপরে কি হয়েছে ২ নম্বরে বাদ দেওয়া হলে কারণ কি? তারপরে অফিসার কর্তৃক পুনরায়, অর্থাৎ যদি তার আগের পেজটা দেখে নিই, তার আগের পেজটা কি বলা রয়েছে? তার আগের পেজটে অবশ্যই সেই সরকারি প্রকল্প রয়েছে, অর্থাৎ ১১ নম্বর পেজ। এবার আমরা ১২ নম্বর পেজে দেখব। ১২ নম্বরে কি রয়েছে? বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক প্রদত্ত, অর্থাৎ এখানে তারপরে এখানে আপনি কি করবেন কি? আপনার স্বঘোষিত বা সম্মতি, অর্থাৎ আপনি যে
অর্থাৎ এখানে রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। তারপরে এখানে আপনি সম্মতিতে টিক দিবেন। তারপরে এখানে আপনি হস্তাক্ষর অর্থাৎ আপনি এখানে সই করবেন এবং ফর্মটি যাচাইযোগ্য হবে অবশ্যই এবং আপনি যাচাই করবেন। এখানে লেখা রয়েছে দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ পরিবারটা কি? অর্থাৎ এখানে আপনার পরিবারের সদস্য এসেছে। অর্থাৎ আপনি কোনটাকে পরিবার ধরবেন? যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, তাদেরকে পরিবার বলতে চাইছেন। অর্থাৎ তাদেরকে আপনি পরিবারে ধরবেন। অর্থাৎ যারা আপনি একসঙ্গে থাকেন এবং একই জায়গায় রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, আপনি কেবল তাদেরই সেই তথ্যগুলো দিবেন। অর্থাৎ সেটাকেই পরিবার বলতে এখানে বোঝানো হয়েছে। তারপরেরটা রয়েছে আপনার এখানে নিজস্ব ফর্ম ফিল আপ করা সম্পূর্ণ শেষ হয়ে গেল। এরপরে আপনার যে জমা দিবেন সেখানে অফিসার রয়েছেন যে সরকারি ব্যবহার, এখানে আপনি শুধুমাত্র সরকার ব্যবহার করবেন। অর্থাৎ এখানে আপনি কিছু এইখান থেকে এই পর্যন্ত আপনি কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি নিজে এখানে কোনো ফিল আপ করবেন না। এখানে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পর যে সরকারি অফিসার রয়েছেন তারা এটাই আপনার সব তথ্য যাচাই করবেন। যাচাই করার পর আপনার তথ্য যদি সঠিক প্রমাণ হয় তাহলে তথ্যটি গ্রহণ করবেন। আর যদি ভুল প্রমাণ হয় তো আপনি বাতিল করে দিবেন এবং আপনার স্বাক্ষর, নাম, পদ লিখে আপনি সই করে অবশ্যই আপনাকে সেটা ওনারা দিয়ে দিবেন আপনার এটা জমা দেওয়ার সময়। তো এইভাবেই আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডারে যে আবেদন এভাবে করতে হবে। তো এই আবেদন করার জন্য বলে রাখি আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগছে। অবশ্যই আপনারা সেই ডকুমেন্টগুলো সম্পূর্ণ কাছে রাখবেন। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, ১ কপি ছবি, মোবাইল নম্বর। এছাড়া আপনার পরিবারের প্রত্যেক সদস্যের সমান ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো লাগছে। এছাড়া যদি কোনো জিএসটি থাকে সেই জিএসটি নম্বর এগুলো অবশ্যই আপনারা কাছে রাখবেন। এছাড়া আপনাদের স্বাস্থ্যসাথী বা কোনো যে স্বাস্থ্য বীমা রয়েছে এবং আপনার জমি তথ্য, জমির যে তথ্য রয়েছে মোর্চা বা আরও নাম্বার বা কোনো খাজনা যে নম্বর আছে সেই খাজনা নম্বরগুলো আপনারা অবশ্যই তথ্য আপনার কাছে রাখবেন এবং সব তথ্য আপনি জেরক্স করে নিয়ে আপনি নির্দিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ এসডিও, বিডিও, পঞ্চায়েত প্রধানে এছাড়া আপনার যদি কোনো ক্যাম্প বসে থাকে সেই ক্যাম্পে আপনি সেই আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটি আপনি জমা দিবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।